নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা অনুষ্ঠান করব যে কালকের অনুষ্ঠানের মতোই আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে রয়েছি। অর্থাৎ আমরা জেনে নেবার চেষ্টা করব যে জন্মছকের মধ্যে যে গ্রহটি আমি দেখতে পাচ্ছি সেই গ্রহটি আসলে ভালো না খারাপ। যদি ভালো হয় তাহলে গ্রহটি যেই ভাবে বসে রয়েছে সেই ভাবটি অবশ্যই ইমপ্রুভ করবে, ভালো হবে। আর যদি গ্রহটি খারাপ হয় তাহলে পরে কোনো না কোনোভাবে সেই ভাবটি ড্যামেজ হবে। তো গ্রহটি ভালো না খারাপ এই বিষয়ে দেখার জন্য অনেকগুলি ক্রাইটেরিয়া রয়েছে। বিশেষ করে জ্যোতিষে যারা যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা জ্যোতিষকে শেখার চেষ্টা করছে, প্রথম জ্যোতিষে নেমেছে, তাদের জন্যই আমি অনুষ্ঠানগুলো করি। কারণ আমার তো একটি বড় উদ্দেশ্য যে সমস্ত ছেলেমেয়েরা জ্যোতিষকে শিখতে চায় তাদেরকে আমি সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, যাতে তারা ব্যাপারটাকে বোঝে এবং কিছুটা এদের মনোবল যেন বৃদ্ধি হয় এবং এরা শিখতে আগ্রহী হয়ে চলে আসে। বহু ছেলে মেয়েকে জ্যোতিষ শেখার ক্ষেত্রে কারণ আমি তো জ্যোতিষ পড়াই, তো সেই ক্ষেত্রে বহু ছেলে মেয়েকে আমি দেখেছি তারা প্রচণ্ড কনফিউজড কী কারণে প্রমাণ হয়, তাহলে পারে তারা জ্যোতিষ শেখার জন্য বলে, স্যার আমি তো আপনার কাছে জ্যোতিষ শিখতে চাই, কিন্তু তার আগে একটা কাজ করব, আমার জন্মছকটাকে আপনি নিয়ে আপনি দেখুন আমার জন্মছকের মধ্যে জ্যোতিষ হবার কোনো যোগ আছে কিনা। যদি আপনি বলেন যে আমার জন্মছকের মধ্যে জ্যোতিষ হবার যোগ আছে, তাহলে আমি জ্যোতিষ অবশ্যই শিখব। আর যদি দেখেন কি যে জ্যোতিষ হবার কোনো যোগ নেই, তাহলে পারে আমি শিখব না। সো সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি একটি কথাই বলতে চাই যে দেখো, কোনো মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে সব কিছু নিয়ে আসে না। তো তার নিজস্ব ক্ষমতা, তার নিজস্ব বুদ্ধি ক্ষমতা, তার নিজস্ব বিচার বিবেচনা এবং তার নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে সে এই সমাজ থেকে বা এইখান থেকে শিক্ষা নিয়ে সে কিছু একটা করে। তো যে কোনো মানুষ যখন পড়াশোনা করে তখন কিন্তু একজন ভালো স্টুডেন্ট কখনোই একজন জ্যোতিষের কাছে জিজ্ঞেস করে না যে আমার পড়াশোনা হবে কি না, বা হলে পরেও এরকম খুব কম। আসলে তার প্রচেষ্টা, তার দক্ষতা অবশ্যই তাকে ভালো স্টুডেন্ট করে দেয়। তো জ্যোতিষ যদি তুমি শেখার আগ্রহ নাও, তাহলে পরে আমি 100% বলছি যে অবশ্যই তোমার জন্মছকের মধ্যে জ্যোতিষ হবার যোগ রয়েছে। কারণ জ্যোতিষ যদি কেউ শিখতে চায় তাহলে পারে তার যোগ ব্যতীত কেউ শিখবে না। আর এমনি সাধারণভাবে একটা কথা ভাবো যে যদি তুমি এই সাবজেক্টটাকে ভালোবাসো, এই সাবজেক্টটাকে রেসপেক্ট করো, তুমি যদি এই সাবজেক্টটাকে শেখার চেষ্টা করো, তাহলে পারে অবশ্যই তুমি পারবে এবং তুমিই পারবে। আমি যা মনে করি তুমিই পারবে। শুধুমাত্র জ্যোতিষের প্রথমের একটু পথ একটু খড়বড়ে নড়বড়ে টাইপের আর কি, প্রথম একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এবং কিছু জ্যোতিষ যারা হয়তো জ্যোতিষ জানে, তারা হয়তো তাদের যে স্টুডেন্ট বা সামনাসামনি লোকদেরকে বলেছে যে জ্যোতিষের কাছে ভাই যাস না, অনেক বড় সাবজেক্ট, সমুদ্র, অনেক 60 বছরের লোক, অনেক সময় আমরা দেখি পণ্ডিত টাইপের লোক। তো তারা বলে যে আমি জ্যোতিষ যে আজকে 40 বছর ধরে করার পর আমি মনে হয় জ্যোতিষের থেকে একটা ছোট ঘটির জলও তুলতে পারিনি, মানে জ্যোতিষ একটা এত বড় সমুদ্র। এইসব গল্পগুলো তোমাকে অনেক উইক করে দেয়। তুমি ভাবো কি এত বড় সাবজেক্ট, একজন এত বড় ব্যক্তি 40 বছর জ্যোতিষে থেকে এক ঘটি জল তুলতে পারেনি, তার মানে কত বড় সাবজেক্ট। আসলে এই সাবজেক্টে আমি যদি নামতে চাই তাহলে জ্যোতিষের ওই সমুদ্রে আমি হারিয়ে যাব, ডুবে যাব। তো আমি তোমাকে বলবো একটা কথা, দেখো তুমি যদি এই শাস্ত্রের মধ্যে নামো, তাহলে পরে প্রথমে একটা কথা ভেবে রাখবে যে যত বড়ই সমুদ্রে আমরা নামি, তাহলে পারে সেই সমুদ্রে নামার সময় আমরা অনেক সময় ডিসকভারি দেখি না, মানে আমাদের যে গার্ডগুলো দিয়ে দেয় সমুদ্রের মধ্যে নামার জন্য, গার্ড টার্ডগুলো থাকে না, তার মধ্যে হাওয়া টাওয়া ভরে থাকে, মানে কী ব্যাপারটা বলে মনে পড়ছে না। তো এরকম একটি তুমি জ্যোতিষকে অনেস্টলিভাবে সত্যর সাথে করার চেষ্টা করো, তাহলে কেউ তোমার পাশে না থাকুক, ভগবান তোমার পাশে এসে অবশ্যই দাঁড়িয়ে যাবে। কারণ এই শাস্ত্র হচ্ছে একটি এমন শাস্ত্র যেটা শুধুমাত্র লোকের ভালো করার জন্য তৈরি হয়েছে। তো এই শাস্ত্রটা শিখতে গেলে পারে যদি তুমি শেখার ইচ্ছা রাখো, ভগবান তোমার পাশে দাঁড়াবে। আর কিছুটা সাহায্য আমি তোমাকে করব, খুব যৎসামান্য, শুধুমাত্র তোমার প্রচেষ্টা এবং তোমার একাগ্রতা অবশ্যই তোমাকে কিন্তু ভালো জ্যোতিষী বানিয়ে ফেলতে পারবে। তাই কোনো দ্বিধা রাখবে না। আমি
দেখো খুব তো ভিডিও আমি করতে না পারলেও কিছুটা করার চেষ্টা করছি যাতে নতুন যারা শিখতে চাইছে তারা বোঝে ব্যাপারটা, এবং এই জন্য আমি একটু বেশি বেশি কথাও বলি। আর এবং যারা অনেকদিন ধরে জ্যোতিষ চর্চা করছে, যারা কিছুটা জ্যোতিষকে বুঝে গেছে, যারা জ্যোতিষকে জানে, তারাও যখন আমার ভিডিও দেখছে তখন তারা অনেক সময় কমেন্টস করছে যে আপনি অনেক বেশি কথা বলেন। আসলে একজন টিচারের সব থেকে প্রথম যে দায়িত্ব, তাকে সব রকমভাবে তার স্টুডেন্টকে বোঝাতে হবে এই পথটির ভালো মন্দ বিষয়গুলো। যখন এই পথের আমি অনেকগুলো ভালো দিক দেখাবো তখন একজন স্টুডেন্টের মধ্যে আগ্রহ বাড়বে। একজন স্টুডেন্ট ভয় পাচ্ছে যখন সে বলছে আমার কি জ্যোতিষ হবে, তার মানে তার মধ্যে একটা ভয় ভয় কথা রয়েছে। তো মানে ভয় ভয় কথা মানে আমি কি পারবো, মানে আমি ধরো অনেকটা সময় দিলাম, চেষ্টা করলাম, কিন্তু আমি যদি না পারি, মানে একটা ভয় ভয় কথা। তো আমি অবশ্যই বলবো যে কোনো ভয় নেই, অবশ্যই যদি জ্যোতিষ শিখতে চাও এগিয়ে আসো, আমি তোমার পাশে আছি। আর হ্যাঁ, ইউটিউব অবশ্যই আমার অনুষ্ঠানগুলো দেখবে। আমি এইটুখানি তো গ্যারেন্টি দিচ্ছি, 3 মাস অনুষ্ঠান দেখার পর তুমি নিজে তোমাকে একটা মানে তুমি নিজের প্রশংসা নিজেই করবে, তুমি একটু নিজের তোমার ভাল লাগবে যে আমি কিছুটা জেনে গেছি। আমার মূল দায়িত্ব 3 মাস পর আমি কিন্তু গ্যারেন্টি দিলাম যে তুমিও বলবে যে আমিও কিছু জ্যোতিষে জানি। তাই কিছু লোক যে বলছে আপনি অনেক বেশি বলেন, এই বলেন ওই বলেন, তাদেরকে আমি বলছি যে আপনি কত বড় জ্যোতিষ, আপনি আমার সঙ্গে কোনোদিন ফোন করে আমার সামনাসামনি চলে আসবেন, আপনি আমাকে প্রমাণ করবেন যে আমি জ্যোতিষটা জানি কিনা। কিন্তু আমার অনুষ্ঠান করার সময় আমি বলবই, কারণ আমি অনুষ্ঠানটা বেসিক যারা শিখতে চাইছে বা যারা প্রথম প্রথম জ্যোতিষে এসছে তাদেরকে বোঝাবার জন্য আমি বলবোই কথাগুলো। আর একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেবো। আমি কিছুদিন আগে একটা বৃহস্পতির অনুষ্ঠান করেছিলাম। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে তাহলে পারে হংস যোগ তৈরি করে, এবং বৃহস্পতি যদি চন্দ্রের দৃষ্টি পায় তাহলে পারে হংস যোগটা অনেকটা স্ট্রং হয়ে যায়। এবং কিছু কিছু লোক কমেন্ট করেছে যখন বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি পেয়ে যায় তখন ওটা হংস যোগ নয়, ওটা গজকেশরী যোগ হয়। আমি এত মূর্খ নই যে গজকেশরী যোগ কোনটা, হংস যোগ কোনটা, এগুলো বুঝি না। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমার ভাবধারাটাকে বুঝুন। আমি কি বললাম, কালকে একটা কথা বলেছিলাম যে আমি কিছু কিছু সময় একটু আতালের মতো আমিও কথা বলে ফেলি, যার জন্য ভুল ত্রুটি বার করে সবাই। যখন বৃহস্পতি কেন্দ্রে থাকে তখন অবশ্যই হংসযোগ হয়। এই হংসযোগ হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটি যোগ। হংসযোগ হলো, এবার গজকেশরী যোগ আর হংসযোগের মধ্যে পার্থক্যটাকে বুঝুন। হংসযোগ কেন্দ্রে বৃহস্পতি থাকলে হলো, কিন্তু যদি ওই বৃহস্পতি চন্দ্রের প্রেক্ষা পায় তাহলে আরও বেশি হংসযোগের প্রভাব দেখতে পাওয়া যাবে। এবারে ধরুন একটা একটা উদাহরণ দিই। ধরুন ধরুন বৃষর ঘরেতে শনিচন্দ্র বসে রয়েছে, বৃষের ঘরেতে শনিচন্দ্র বসে আছে। এবারে ধরুন বৃশ্চিকের ঘরেতে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে চন্দ্র বৃহস্পতি দেখছে। এই চন্দ্র বৃহস্পতি দেখার জন্য এটা কিন্তু গজকেশরী যোগ মনে হচ্ছে কিন্তু এফেক্ট পাবে না, কারণ গজকেশরী যোগের প্রথম ক্রাইটেরিয়া চন্দ্র বৃহস্পতির মধ্যে একটিও যেন অশুভ গ্রহ না থাকে। ভালো করে বুঝুন। কিন্তু এটা কিন্তু হংসযোগের খুব ভালো এফেক্ট পাবে। যদি বৃহস্পতিটা কেন্দ্রের মধ্যে থাকে তাহলে পারে চন্দ্রের একটা প্রেক্ষা পাচ্ছে। হংসযোগের মধ্যে কিন্তু এটা নেই, কারণ শনির সঙ্গে বসে আছে, দেখছে সেখানে কি হবে না হবে এরকম কিন্তু ব্যাপারটা নেই। মানে ভালো করে ব্যাপারটাকে বুঝুন। গজকিশোরী যোগ তখন হবে যখন চন্দ্র বৃহস্পতি একে অপরকে দেখছে, তার মধ্যে কোনো পাপগ্রহ নেই। আর হংসযোগ তখন হবে যখন বৃহস্পতি কেন্দ্রে থেকে চন্দ্রের একটা প্রভাব পাচ্ছে। সেই চন্দ্র কার সঙ্গে, দুটো গ্রহের সঙ্গে না 4টে গ্রহের সঙ্গে বসে আছে, কোনো নেই, লেনাদেনা নেই। বৃহস্পতি চন্দ্রের প্রেক্ষা পাচ্ছে, এটা হংসযোগ খুব স্ট্রং হয়ে যাবে। তো ব্যাপারটাকে হয়তো বোঝাতে পারলাম। আরও ভালো করে দেখুন, একটা হংসযোগ, একটা গজকেশরী যোগের জন্য যে কথাগুলো বলেছে এটা মামুলি কথা নয়। এটা যে কোনো এলিতেলি লোকের দেখতে পাওয়া যাবে আর সে অনেক বড় জায়গায় চলে যাবে, এটা হতেই পারে না। অবশ্যই একটা যেমন জ্যোতিষের যোগ বলেছে তার অনেক কন্ডিশন ক্রাইটেরিয়া দিয়েছে। তো ক্রাইটেরিয়াগুলো যদি না বোঝেন, কন্ডিশন যদি না বোঝেন, আপনি বেকার জ্যোতিষ হয়ে যাবেন। আপনি ভালো ভালো যোগ দেখে বলবেন আপনার তো জীবন একদম তুফান চলবে, আর সেই লোকটা বলবে যে দাদা আমি ধার করে এখন পয়সা নিয়ে চলছি, তাহলে পারে কথার কোনো মিল নেই। তো শিখতে হবে, আপনি একটু ধৈর্য সহকারে শিখুন। যদি আপনি আমাকে ভরসা করেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম যে আপনাকে ওই জ্যোতিষ তৈরি করব, গ্যারান্টি। দেখা যাক। আজকে কথা না বাড়িয়ে অনুষ্ঠানে চলে আসবো। আজকে আমরা অনুষ্ঠান করছি, কালকের অনুষ্ঠানটার সেকেন্ড পার্ট।
কালকে অনুষ্ঠানটা আমরা করেছিলাম যে কি করে আমরা বুঝবো আমার জন্মছকের যে গ্রহটি সেটি ভালো না খারাপ। তো তার জন্য আমরা বেশ কয়েকটি ক্রাইটেরিয়া দিয়েছিলাম, তো আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। আর একটু আজকে স্টেজকে বাড়াবো। তো জ্যোতিষশাস্ত্রের মধ্যে সবসময় খেয়াল রাখবেন, একটি গ্রহ সেটা শুভ গ্রহ হলে, ধরুন মনে করা যাক বৃহস্পতি শুভ গ্রহ, তার মানে বৃহস্পতির মধ্যে শুভত্ব অবশ্যই আছে, কিন্তু কোনো কোনো লগ্নের জন্য বৃহস্পতি অষ্টমপতি, তাই না? তাহলে অষ্টমপতির তো দোষ তার মধ্যে আছে। তাহলে বৃহস্পতির শুভ গ্রহ হওয়ার জন্য বৃহস্পতি যে সমস্ত বিষয়ের কারক সেগুলো কিন্তু চলে আসবে। যেমন ধরুন বৃহস্পতি জ্ঞানের কারক, তার মধ্যে জ্ঞান আসবে। বৃহস্পতি আধ্যাত্মিকতার কারক, তার মধ্যে আধ্যাত্মিক ভাব আসবে। বৃহস্পতি সুষ্ঠু রিলেশনের কারক, তার মধ্যে সুষ্ঠুভাবে রিলেশন রাখার চেষ্টা হবে। সামনের লোক যদি ঝামেলা করে তবুও সে শান্ত থাকবে। বৃহস্পতি সন্তানের কারক, তার সন্তানও আসবে। বৃহস্পতি যত রকমের জিনিসের কারক সব গুণ কিন্তু ওর মধ্যে আসবে, কিন্তু সে অষ্টমপতি, তাহলে অষ্টমপতির গুণগুলোও এর মধ্যে আসবে। অর্থাৎ সে জ্ঞান তো নিল কিন্তু কিছু করতে পারলো না জ্ঞানের মাধ্যমে। হয়তো তার সন্তান তো হলো, কিন্তু সন্তান কোনোভাবে শারীরিক সমস্যার মধ্যে চলে আসলো, বা সন্তান চঞ্চলতা বেড়ে গেল সন্তানের অনেক বেশি। তারপরে হচ্ছে যে বৃহস্পতি হয়তো একটা সুখী পরিবার দিল, কিন্তু পরিবারের মধ্যে ক্যাচাল দিয়ে দিল। বৃহস্পতি অর্থের দেবতা, হয়তো কারকটি ভালো বলে অর্থ দিল, কিন্তু বৃহস্পতি অর্থকে নাশও করিয়ে বিভিন্নভাবে অর্থহানি হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। যেমন আমরা আরও একটু এক্সপ্লেন করি, এগুলো আমরা পরবর্তী সময় একটা অনুষ্ঠান করে প্রত্যেক লগ্নের জন্য কোনটা কোনটা ভালো গ্রহ এবং কোনটা কোনটা খারাপ গ্রহ, এবং কোনটা কোনটা ভালো গ্রহ তাকে নিয়ে আমি কী কী কাজ করতে পারি, কোনটা কোনটা খারাপ গ্রহ তাকে আমি কীভাবে অ্যাভয়েড করব, তার ভালো গুণটা নিয়ে কী করে তাকে তাকে অ্যাভয়েড করে দেবো, তাকে খারাপ গুণটা দিতে দেবো না, এর সব হিসাব রয়েছে, নিয়ম রয়েছে, এগুলো জানতে হবে। একটুখানি ওয়েট করুন। তবে আজকে সামান্য বিষয়টাকে জানুন। আজকে আমার একজন প্রিয় বন্ধু, তার ছকের বিষয়টাই বলবো। তার হচ্ছে দেখুন, এই হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে? সে এই বিষয়টা নিয়ে প্রচণ্ড কনফিউজড যে বৃষ লগ্ন, এই লগ্নের মধ্যে বসে রয়েছে বৃহস্পতি। এইবারে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আপনি তো দেখছেন যে লগ্নের মধ্যে বৃহস্পতি অনেক তো ভালো ফল দেবে, কিন্তু এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শত্রু গ্রহ, কারণ অষ্টম ঘরের মালিক। তাহলে এই বৃহস্পতির মধ্যে একটা বৃহস্পতি এসছে বলে একটা বৃহস্পতির গুণাগুণ পাবে, আর একটা হচ্ছে অষ্টমপতি এসছে বলে অষ্টমপতির গুণাগুণ পাবে। তাহলে অষ্টমপতি যদি লগ্নে চলে আসে, প্রথম নম্বর কথা, সে শারীরিক সমস্যা আনে। বৃহস্পতি যেহেতু গ্রহটা, তাই পেটের সমস্যা, বুকের সমস্যা, হার্টের সমস্যা এগুলো আনতে পারে। এবারে হচ্ছে বৃহস্পতি লগ্নে থাকা ভালো, তো সেই কারণে কিন্তু বৃহস্পতি এই লগ্নের মানুষকে, মানে এই শরীরের মধ্যে কিন্তু জ্ঞান দেবে, প্রজ্ঞা দেবে, আধ্যাত্মিক মানসিকতা দেবে, যে কোনো ভালো অ্যাডভাইস দেবে, অর্থাৎ খুব সুন্দর সে অ্যাডভাইস দিতে পারে, তাকে কিছুটা অর্থও দেবে। বৃহস্পতি হচ্ছে সবসময় প্রচুর অর্থের কারক নয়, মিনিমাম অর্থটা কিন্তু দেয়, মানে একটা স্বাচ্ছন্দ্য জীবন কিন্তু আনে। বৃহস্পতি কিন্তু তাকে অনেক সে কিন্তু জ্ঞানটাকে খুব ভালোবাসবে, সে কিছু শিখতে চাইবে, শিখতে আগ্রহশীল। সে যদি ভুল করে অবশ্যই ছটাছট খুব তাড়াতাড়ি সে নিজের ভুল স্বীকার করে নেবে, সব মানলাম, কিন্তু অষ্টমপতি বলে এর কিন্তু শরীরও খারাপ করে দেবে। তাহলে পারে এবার ধরুন এই লোকটাকে কোনো একজন জ্যোতিষের কাছে গিয়ে বলল যে স্যার, আমার তো লগ্নের মধ্যে বৃহস্পতি এসে গেছে, তাহলে পারে এইটা শুভ গ্রহ না অশুভ গ্রহ, আপনি কি বলছেন? বলছে এইটা তো অবশ্যই শুভ গ্রহ, একে তুমি আরও শক্তি বাড়াও, তাহলে পারে আরও শুভত্ব পাবে। কখনোই ঠিক নয়, ভুল। কারণ এই গ্রহটির যদি আমি প্রতিকার করে দিই, তাহলে পারে কিন্তু এর অষ্টমপতিত্ব গুণ বেড়ে যাবে, অষ্টমপতিত্ব যে দোষ এটা আরও বেড়ে যাবে। প্রতিকারকে নিয়ে আমি একটা ভিডিও করব, এই কয়েকদিনের মধ্যেই করব, সেখানে আরও ক্লিয়ার করে দেবো। তাহলে পারে এ যদি এখন অষ্টমপতি বৃহস্পতির প্রতিকার করে নেয়, তাহলে পারে কিন্তু একে আরও সমস্যা দেবে। তো সেই ক্ষেত্রে একে খুব বিবেচনা করে কিন্তু প্রতিকার করতে হবে। হ্যাঁ, বৃহস্পতির মন্ত্র জপ, বৃহস্পতির পূজাপাঠ অবশ্যই এ করতে পারে, কারণ যখনই আমরা কোনো গ্রহ প্রতিকার করি তখন গ্রহটাকে বলশালী করি, গ্রহটাকে শুভ নয়, গ্রহটাকে বলশালী করি, আমি প্রতিকারের সময় বলবো। আর যখন আমরা মন্ত্রপাঠ বা দান পূজাপাঠ করি তখন গ্রহটার নেগেটিভিটিকে আমরা দূর করি, বুঝতে পেরেছেন? দান করার সঙ্গে সঙ্গে গ্রহটির নেগেটিভিটিকে দূর করি, আর মন্ত্রপাঠ করার সঙ্গে সঙ্গে গ্রহটাকে তুষ্ট করি, সন্তুষ্ট করি।
এগুলো সব আমি পরবর্তী সময় বলবো। এবার দেখুন, তাহলে আমার লগ্নে বৃহস্পতি হয়তো দেখতে লাগছে খুব ভালো, কিন্তু আসলে এই গ্রহটি কিন্তু আমাকে সমস্যা দেবে। এইভাবে আমরা অশুভ গ্রহ দেখতে পারি। এছাড়াও হচ্ছে ধরে নেওয়া যাক আমার ধরুন এই ছকটায় লগ্নপতির ছকটা মানে বৃষ লগ্ন সপ্তম ঘরের মধ্যে মনে করা যাক শুক্র আছে, তাহলে পরে আমরা এখানে বলতে পারি যে এই লগ্নের সপ্তম ঘরে শুক্র মানে সপ্তম ঘরে একটি শুভ গ্রহ, এবার লগ্নপতি, তাহলে তার বিবাহিত জীবন ভালো হয়ে যাবে বলতে পারি। কিন্তু মনে করে যাক শুক্র এখানে 16 নম্বর নক্ষত্রে মানে বিশাখা নক্ষত্রের মধ্যে রয়েছে। প্রথম নম্বর কথা, নতুন যারা স্টুডেন্ট তাদেরকে প্রথম শিখতে হবে কোন নক্ষত্রের মালিক কে, কোন গ্রহ। ঠিক আছে, তাহলে শুক্র এখানে বিশাখা নক্ষত্রে আছে মানে বৃহস্পতির নক্ষত্রে। তাহলে একদিকে বৃহস্পতি কিন্তু এর অষ্টমপতি, তাই না, এই লগ্নের অষ্টমপতি। তাহলে পরে শুক্র কিন্তু ভালো ফল দিতে পারবে না, কারণ শুক্র সব থেকে বেশি ড্যামেজ হয় বৃহস্পতির নক্ষত্রে গিয়ে। তাহলে বিবাহের জায়গায় শুক্র থাকলেও যেহেতু সে বৃহস্পতির নক্ষত্র নিয়ে আছে, সেই কারণে কিন্তু এই শুক্রের সঠিক ফল আমরা পাবো না। হয়তো বউকে দেখতে খুব সুন্দর করে দিল, কিন্তু তার ব্যবহার খুব রুষ্ট করে দিল, এরকম বিভিন্ন ব্যাপার কিন্তু আসতে পারে। সেটা ছক দেখে আরও ভালো করে বোঝা যায়। এবারে আরও একটি বিষয় দেখা হয় যে যেমন ধরুন মনে করা যাক এই লগ্নের পঞ্চমপতি বুধটা কিন্তু পঞ্চম ঘরেই রয়েছে। তাহলে আমরা কি বললাম, এই লগ্নের পঞ্চমপতি বুধ পঞ্চম ঘরেই রয়েছে, তার মানে এটা ভালো। পঞ্চমপতি যদি পঞ্চম ঘরেই থাকে তাহলে তো পারে এটা বুদ্ধির জন্য ভালো, খুব সুন্দর তার বুদ্ধি ক্ষমতা থাকবে, তার ভাগ্য ভালো থাকবে, তার পূর্বপুরুষের আশীর্বাদ থাকবে, সব ঠিক আছে। কিন্তু গ্রহটিকে আমি আরও দেখব, তখন আমাকে D9 চার্টে চলে যেতে হবে। D9 চার্টে গিয়ে আমি দেখলাম যে লগ্নের ঠিক এখানে আমি ধরো দ্বাদশ ঘরের মধ্যে বুধটা রয়েছে, মনে করা যাক আমি একটা কথা বললাম। তাহলে এখানে বুধ দেখলাম লগ্নের পঞ্চমে মানে ভালো স্থানে, কিন্তু নবাংশে দেখলাম লগ্নের দ্বাদশ ঘরে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরটি খারাপ। তাহলে বুধ দ্বাদশ ঘর এবং মঙ্গলের ঘরে, বুধের শত্রু হচ্ছে মঙ্গল। তাহলে পারে কিন্তু আমরা বুধকে যতটা ভালো দেখেছিলাম D1-এ ততটা ভালো কিন্তু D9-এ নেই, এর জন্য গ্রহ কিন্তু আমাদেরকে খারাপ ফল দেবে। এইভাবে তোমাদেরকে কিন্তু ছকগুলো বিচার করতে হবে। যদি এই ক্রাইটেরিয়াগুলো তুমি বুঝে যাও তাহলে পরে প্রায় একটা ছক বিচার করার জন্য প্রায় 60% তুমি জেনে গেলে একটা ছক বিচার করার জন্য। তো মানে ছক বিচারে গ্রহদেরকে টেস্ট করার জন্য, মানে গ্রহটা শুভ আছে না অশুভ আছে। এরপরেও কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো কিন্তু শিখতে হবে, এটা কিন্তু আমি দেব না। সেইটা হচ্ছে ফাইনালি সিদ্ধান্ত হয়ে যাবে যে গ্রহটা আসলে ভালো না বা খারাপ। এবার গ্রহটাকে দেখতে গেলে পরে, এখন দেখো তোমরা নতুন, তোমরা এখন বুঝবে না। গ্রহটাকে দেখতে গেলে আমাকে অষ্টকবর্গ চক্র দেখতে হয়, গ্রহটাকে দেখতে গেলে ভাবচলিত চক্র দেখতে হয়। এবার ভাবচলিতের একটা বিষয়কে বলে দিই, কথায় মাথায় এসে গেল, ভাবচলিতের একটা বিষয়কে বলে দিই, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। ভাবচলিতের মধ্যে অনেক সময় দেখবে একটা ভাবচলিত চক্র বলে ছক রয়েছে। তো ওর মধ্যে দেখবে ধরো এটা তোমার, দেখো এটা টেরা হয়ে যাচ্ছে বলছি, ধরো দেখো ব্যাপারটাকে ভালো করে বোঝো। ধরো এটা তোমার D1 চার্ট, D1 চার্টেতে এটা D1, হ্যাঁ, D1 চার্টে ধরো তোমার একটা কথা বললাম যে তোমার ধরো মেষ লগ্ন আর তোমার সিংহ রাশি, ঠিক আছে, মানে লগ্নের ঠিক পঞ্চম ঘরের মধ্যে চন্দ্র আছে, লগ্নের পঞ্চম ঘরে চতুর্থপতি চন্দ্র পঞ্চম ঘরে এসে গেছে, এটা ভালো। এবারে আমি ভাব চার্ট করলাম, একটা দেখবে ভাবচলিত চক্র রয়েছে। ভাবচলিত চক্রের মধ্যে দেখলাম অনেক সময় ভাবচলিত চক্র দেখে অনেক স্টুডেন্টরা কনফিউজড। এবার ভাবচলিত চক্রের মধ্যে দেখলাম হ্যাঁ মেষ লগ্নই আছে, কিন্তু চন্দ্রটা যেটা D1-এ পঞ্চম ঘরে দেখেছিলাম, কিন্তু ভাবচলিত চক্রে সেটা দেখলাম ষষ্ঠ ঘরে। এইবার আমি কনফিউজড হয়ে গেলাম যে D1-এ তো পঞ্চম ঘরে দেখলাম মানে ভালো ছিল, ভাবচলিত চক্রে আমি দেখলাম 6th হাউসে চলে এসছে ষষ্ঠ ঘরে, এবার চন্দ্র ষষ্ঠ ঘরে তো খুব ভালো ফল দেয় না। এবারে তাহলে কোথাকার ফল আমাকে দেবে? তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই যে D1 চার্টে যেখানে চন্দ্রকে দেখেছিলে বা D1 চার্টে যেখানে গ্রহকে দেখেছিলে ওই ঘরটারই গ্রহ ফল দেবে। কিন্তু ভাবচলিত চক্রে যদি গ্রহটা আগে পিছনে হয়ে যায়
বাই চান্সলি যেই ঘরে দেখেছিলে তার আগে হয়ে গেল বা তার পরে হয়ে গেল, তার মানে হচ্ছে গ্রহটা ওই ঘরের ফল তো দেবে, মানে যেটা D1-এ দেখেছিলে তার সঙ্গে এই ঘরটারও দেবে, মানে পঞ্চম ঘরের ফল তো চন্দ্র দেবেই দেবে, তার সঙ্গেও চন্দ্রের কিছুটা ক্ষমতা পেয়েছে ষষ্ঠ ঘরের ফল দেবারও। তার মানে এই ঘরের ফল কিন্তু দেবে না, এই ঘরের ফল শুধুমাত্র দেবে এরকম কিন্তু নয়, এই ঘরের ফল তো দেবেই দেবে, কিন্তু তার সঙ্গে এই ঘরের ফলটাও মাঝে মধ্যে দেবে। তাহলে পরে অবশ্যই তোমার মধ্যে বুদ্ধি থাকবে, অবশ্যই তোমার মধ্যে একাগ্রতা দেখতে পাওয়া যাবে, অবশ্যই তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, অবশ্যই তোমার পড়াশোনা হবে, কিন্তু তোমার চন্দ্র হচ্ছে মায়ের কারক, ষষ্ঠ ঘরে এসছে, তোমার মায়ের একটু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্যও খারাপ হতে পারে। এইভাবে ছক কিন্তু তোমাকে বিচার করতে হবে। যদি এইভাবে করতে পারো তাহলে দেখবে যে তুমি অনেক ভালো প্রেডিকশন করা শিখছো আস্তে আস্তে করে। তো অনেক ক্রাইটেরিয়া আছে জ্যোতিষের মধ্যে, আমি সব তোমাকে একটা একটা করে বোঝাবো। এবং যদি তুমি জ্যোতিষ শিখতে চাও তাহলে পারে, বা আপনারা যদি জ্যোতিষ শিখতে চান তাহলে পারে অবশ্যই যোগাযোগ করবেন। মার্চ মাস থেকে আমি জ্যোতিষ শেখাবো। জ্যোতিষ শেখার জন্য খুব বেশি চার্জ এরকম নয়, আগে তো আমি জ্যোতিষ শেখাতাম 30,000 টাকার কোর্সে, তবে এবারে পুরোপুরি 50% অনলাইনের মাধ্যমে জ্যোতিষ কোর্স করা হবে। মার্চ মাস থেকে জ্যোতিষ কোর্স চালু হবে, ভর্তি হওয়ার সময় 5,000 টাকা, 6 মাসের কোর্স চলবে, প্রত্যেক মাসে 2,000 টাকা করে, তার মানে 6 দুগুণে 12 আর 5-এ 17,000 টাকার কোর্স চলবে আর কি। তো আপনারা যদি শিখতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করবেন অবশ্যই, এবং কোনো কনফিউশন লাগবে না যে আমার দ্বারা জ্যোতিষ হবে কি না, হবেই হবে। কিছুটা বোঝাতে পারলাম, এখানে শেষ করি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।